আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব পাওয়াগড় হিলটপে অবস্থিত এক অজানা সতীপীঠস্থান। আমাদের যাত্রা শুরু হলো আহমেদাবাদ থেকে ভোর 5টার সময়। 155 কিলোমিটার দূর পাওয়াগড় আমরা চলেছি আহমেদাবাদ ভাদাধরা এক্সপ্রেসওয়ে দিয়ে। অন্য আরেকটা রুট দিয়েও যাওয়া যায়, তবে আমরা এই রুটটাই প্রেফার করলাম। পাওয়াগড় নামের অর্থ হলো বাতাসের পাহাড় বা উইন্ড হিল। পাওয়াগড় পাহাড়ের চূড়াটিকে ঘিরে রয়েছে প্রাচীন উপকথা। মনে করা হয় এই স্থানটি বিশ্বামিত্র মুনির আশ্রম ছিল, তবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই অঞ্চলের প্রথম সুসংগঠিত শাসন শুরু হয় সম্ভবত চৌহান রাজবংশের অধীনে। এই সময় পাহাড়ের চূড়ায় বিখ্যাত কালিকা মাতা মন্দির প্রতিষ্ঠিত হয়, যা আজও এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ওই দূরেই দেখা যাচ্ছে পাওয়াগড় হিলটপ। ওই পাহাড়ের চূড়াতেই মা মহাকালী মন্দির। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘে ঢাকা। যেহেতু এখন নবরাত্রি চলছে, তাই প্রচুর তীর্থযাত্রী যাচ্ছে পুজো করতে। পথে দেখছি প্রচুর দর্শনার্থীরা হেঁটে মন্দিরে যাচ্ছে। এনারা বহু দূর থেকে আসছেন, সঙ্গে এদের রয়েছে রথ। এই দেখে আমাদের সেই শ্রাবণ মাসে তারকেশ্বরের তীর্থযাত্রাও মনে পড়ে গেল। कहाँ जा रहे हैं आप लोग? पावागढ़ जा रहे हैं। पावागढ़ क्या मंदिर दर्शन करने? दर्शन के लिए। तो पैदल आ रहा है? पैदल आ रहे हैं। कहाँ से? कानपुर से। कानपुर से आ रहा है? हाँ। ओ कानपुर तालुको जीदा हो। अच्छा अच्छा, तो मंदिर आज जा रहा है उधर। हाँ। पूजा वूजा करके फिर आए घर जाएंगे। फिर घर जाएंगे। धन्यवाद। আমরা এখন বড়া তালাবের পাশ দিয়েই চলেছি সেই পাওয়াগড় হিলটপের দিকে। আর এই জার্নি রুটটা রিয়েলি অপূর্ব। ধীরে ধীরে পৌঁছে গেলাম চম্পানীর। এখানে গাড়ি রেখেই আমাদের গভর্নমেন্ট পরিচালিত বাসে পাহাড়ের উপরে উঠতে হবে। এখান থেকে এবার বাস ধরে আমাদের রোপওয়েতে যেতে হবে, আর কোনো উপায় নেই। গাড়ি পার্ক করলাম বাইরে, আর এখান থেকে এই বাসগুলোই আমাদের ওই পাওয়াগড় হিলটপে নিয়ে যাবে, যেখানে রোপওয়ে আছে। আমাদের বাসে ওঠার জন্য প্রচুর ভিড়। পাওয়াগড় বাস স্টেশন এটা। বাসগুলো প্রায় প্রতি 5 মিনিট পর পর ছাড়ছে। ভাড়া 23 টাকা এক পিঠ, প্রায় 20 থেকে 25 মিনিটের জার্নি। এটা বাইরের ফোর্ট ওয়ালটা আমরা পরে দেখবো, এই চম্পানীর ফোর্ট। এখন আমরা কালীবাড়িতে যাচ্ছি। মন্দির দেখে এসে এই ফোর্টটা আমরা দেখব। এই চম্পানীর থেকেই পাহাড়ের ওপরে একটা গ্রাম আছে মানচি হাভেলি রোপওয়ে স্ট্যান্ড। তো গাড়ি আমরা এখানে কোনো রকমে পার্ক করেছি চম্পানীর বাস স্ট্যান্ডে। এই পথটিকে আহমেদাবাদের ইতিহাসের চত্বর থেকে বিশ্বাসের চূড়ার দিকে নিয়ে যাচ্ছে। বিশাল প্রত্নতাত্ত্বিক উদ্যান যেটা পাহাড়ের পাদদেশে, সেখান থেকে আমরা আরোহণ শুরু করলাম বাসে। এই পাহাড়ে ওঠা শুরু হলো বাসের। ঢাল জুড়ে ছড়ানো রয়েছে সুন্দর প্রাচীন জৈন মন্দিরগুলো, যা শ্বেতাম্বর সম্প্রদায়ের জন্য শ্রদ্ধেয় কেন্দ্র। সারা রাস্তা জুড়ে দেখছি ফোর্ট ওয়াল। আর এটাই হচ্ছে 7 কামান বলে একটা কমপ্লেক্স আছে, সেই পাওয়াগড় চম্পানীর আর্কিওলজিক্যাল কমপ্লেক্সের মধ্যেই পড়ছে। এটা মোস্ট বিউটিফুল আর্কিটেকচার। এটা দেখতে গেলে বাস ড্রাইভারকে এখানে নামিয়ে দিতে বলতে হবে, তারপর কিন্তু বাদবাকিটা হেঁটে উঠতে হবে। আর বাস ড্রাইভারের পাশে বসে রিকোয়েস্ট করতে হবে আমাকে এখানে নামিয়ে দাও। বাস ধীরে ধীরে মানচি হাভেলি গ্রামের দিকে উঠছে। এই পবিত্র স্থানটি একসময় সুরক্ষিত করেছিল এক বিশাল প্রায় অভেদ্য দুর্গ ব্যবস্থা। আর সেই দুর্গের মূল প্রতীক হলো এই স্থাপত্য, যা স্থানীয়ভাবে 7 কামান নামে পরিচিত। নামটা বিভ্রান্তিকর হতে পারে। 7 কামান বলতে এখানে কামান বা বন্দুক বোঝানো হচ্ছে না, এটা আসলে পাহাড়ের ওপরে ওঠার পথে তৈরি করা 7টি প্রধান সামরিক তোরণ বা প্রবেশপথের প্রতীকী অংশ।
এই দুর্গটি মূলত 15 শতকে শক্তিশালী রাজপুত শাসকরা তৈরি করেছিলেন। এর প্রতিরক্ষা ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন করেন মাহমুদ বেগদা। উনি 1484 সালে এই দুর্গ জয় করে ফেলেন। সামরিক কৌশল অনুযায়ী শত্রুদের প্রবেশ ঠেকানোর জন্যই পাহাড়ের ঢালে ধাপে ধাপে এই দরজাগুলো নির্মাণ করা হয়েছিল। স্থাপত্যের দিক থেকে এই 7 কামান কাঠামোটি হলো ইন্দো সারাসেনিক শৈলীর এক চমৎকার নিদর্শন। এখানে হিন্দু মন্দিরের নকশা ও ইসলামিক স্থাপত্যের খিলান একটা চমৎকার মিশ্রণ দেখা যায়। এখানে শুধুমাত্র একটা দরজা ছিল না, এটা ছিল শত্রুকে প্রতিহত করার এক বিশাল সামরিক ঘাঁটি। আমরা রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শনার্থীদের ভিড় প্রচুর। ওই সেই ওপরে মন্দির, আমাদের রোপওয়ে করে উঠতে হবে। বাস থেকে নেমে প্রায় 150 মিটার দূরে হেঁটে আমরা রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। অনলাইন টিকিট যাদের আছে তাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। অন্য দিকটা আমরা দেখলাম প্রচণ্ড ভিড় ওই সাইডে। আর একটা কথা মনে রাখতে হবে, এই রোপওয়ে টিকিট কিন্তু অনলাইন বুকিং করে নিতে হবে, না হলে প্রায় আরও 2 ঘন্টা লাগবে ওই টিকিট কাটতে। স্লট বুকিংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু টিকিট থাকলেই হবে, স্লটের কোনো ভ্যালু নেই। টিকিট কেটেও কিন্তু আরও অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিট রোপওয়ের লাইনে দাঁড়াতে হবে, সেটা মাথায় খেয়াল রাখবেন। খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6:45 অবধি। এবার রোপওয়ের কাছাকাছি চলে এসেছি, অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিট ওয়েট করতে হবে। এখানে টয়লেট ফেসিলিটিস আছে। রোপওয়ের কস্ট প্রায় 150 টাকা বোথ ওয়েজ। আজও চম্পানের পাওয়াগড়ের সেই প্রাচীন যুগের গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে মুসলমান সুলতানেতের নির্মিত মসজিদ সংলগ্ন পাহাড় চূড়ায় হিন্দু দেবী কালিকা মায়ের মন্দির ভক্তদের ভিড়ে মুখর থাকে, যা ভারতের ধর্মীয় সমন্বয়ের এক জ্বলন্ত উদাহরণ। নবরাত্রির সময় এই মন্দিরের আকর্ষণ বেড়ে যায় বহুগুণ। সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা মায়ের দর্শন করতে আসে এবং বিশেষ পূজায় অংশ নেন। কেবল কার থেকেই আমরা নিচটা দেখছি, তীর্থযাত্রীরা যারা চম্পানির থেকে হেঁটে উঠছে সরাসরি। মহাকালী মন্দিরের চূড়ান্ত পথে খোদাই করা পাথরের সিঁড়ি দিয়ে একটা খাড়া আঁকা বাঁকা খুবই ক্লান্তিকর আরোহণ জড়িত এবার মন্দিরটা। রোপওয়ের আপার বেস স্টেশনে পৌঁছে গেলাম, আর ওই যে সামনের সিঁড়িগুলো দেখছি ওখান থেকে প্রায় আরও 250 মিটার ওপরে উঠতে হবে। আর এই যে গেটটা আমরা দেখতে পাচ্ছি এটাকে হরিপথ বলে। এই পথ দিয়ে হেঁটে তীর্থযাত্রীরা উঠছেন ও নামছেন, যারা স্ট্রেট নিচের থেকে হেঁটে উঠছেন। এটাই আমাদের রেস্টুরেন্ট, সব রকম খাবারই পাওয়া যাচ্ছে, তবে আমরা ডিসাইড করলাম সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেব চটপট। রেস্টুরেন্ট থেকে অপূর্ব ভিউ পাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে বড়া তালাব, যার পাশ দিয়ে আমরা গাড়ি করে এসেছি। চারিদিকটা কুয়াশাচ্ছন্ন। চাম্পানির পানাগড় শহর, অপূর্ব প্যানোরামিক ভিউ। ব্রেকফাস্ট সেরে এবার হেঁটে ওঠার পালা। পথের ধারে সারি সারি দোকান, আর ওই ওপরে মন্দির, অনেকটা হেঁটে উঠতে হবে। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। এখানে দেখছি লাল কাপড় বাঁধা রয়েছে, হয়তো তীর্থযাত্রীরা মানত করে রেখে গেছেন। এটা দুধপুকুর বলেও পরিচিত। এই গাছের নিচেও দেখছি পুজো দেওয়া আছে। গাছে কিন্তু হনুমানের উপস্থিতি আছে, তবে ডিস্টার্ব করছে না ওরা কেউ। পথে উঠতে উঠতে দেখছি জৈন মন্দির, আর আমরা জানি যে জৈনদেরও এটা একটা তীর্থস্থান ছিল এক সময়। তীর্থঙ্করদের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পাওয়াগড় পাহাড় বহু শতাব্দী ধরে একটি পবিত্র স্থান, যা প্রতিটি আধ্যাত্মিক দিক থেকে সাধকদের আকর্ষণ করে চলেছে। আর এটা জৈন মন্দিরের বাইরের দিকটা, এটা গায়ে মাতা। অনেক তীর্থযাত্রীরা ওঠার পথে একে পুজো করে উঠছে।
এখনও আরও এতটা উঠতে হবে। এই সিঁড়ি একদম খাড়া সিঁড়ি, লাস্টের দিকে আরও খাড়াই, প্রচুর খাড়াই সিঁড়ি। আমরা প্রায় উঠে এসেছি। জয় মহাকালী মন্দির, পাওয়াঘাট। একটা জিনিস মনে রাখবেন, মন্দিরের কাছেও জুতো রাখার ব্যবস্থা আছে। নিচে না রেখে আমরা নিচে রেখে এলাম জুতো, কিন্তু এখানেও জুতো রাখার ব্যবস্থা আছে ঠিক মন্দিরে প্রবেশ করার আগে। পৌঁছে গেলাম একদম ওপরে, মেন মা মহাকালীর মন্দির। অপূর্ব ভাস্কর্য মন্দিরের। মহাকালীর মন্দির এটা কেবল একটা মন্দির নয়, এটি অন্যতম শ্রদ্ধেয় শক্তিপীঠ। কিংবদন্তি আমাদের বলে যে এই স্থানে দেবী সতীর পায়ের আঙুল পড়েছিল, তখন মহাদেবের প্রলয় নৃত্যের সময় দেহ ধারণ করেছিলেন, যা এটিকে ঐশ্বরিক শক্তির এক অবিশ্বাস্য শক্তিশালী কেন্দ্র করে তুলেছে। মন্দিরের প্রধান গর্ভগৃহটি ছোট, প্রাচীন এবং অত্যন্ত শক্তিশালী। অনেক বিশাল আধুনিক মন্দিরের বিপরীতে এই কাঠামোটি বহু শতাব্দীর সরল আন্তরিক উপাসনার প্রতিফলন। পাওয়াগড় মন্দিরের একটা বিতর্কিত ইতিহাস রয়েছে, কারণ পঞ্চদশ শতাব্দীর রাজা সুলতান মাহমুদ বেগেদা, যিনি চম্পানের রাজত্ব করেছিলেন, সেখানে মন্দিরটি অবস্থিত মন্দিরের শিখর বা চূড়াটি ধ্বংস করেছিলেন। সকাল ও সন্ধ্যেবেলায় আরতি হয়। শরণার্থীরা এই সময় আরতি দেখতে প্রচুর ভিড় করেন। মন্দিরের কেন্দ্রে মহাকালী মাতার মূর্তি রয়েছে, আর ডান দিকে রয়েছে ভদ্রকালী মূর্তি এবং বাম দিকে রয়েছে বহুচর মাতার বিগ্রহ স্থাপিত। মন্দিরের সামনে দেখছি একটা সিংহের মূর্তি, মেটাল দিয়ে তৈরি। কালী মন্দিরের চূড়া প্রায় 1523 ফিট উঁচুতে। সেই সময় একাদশ শতাব্দীর মন্দির কমপ্লেক্সে সাদান সাহা পীর দরগা নামে একটি মন্দির নির্মিত হয়েছিল বলে জানা যায়। সংস্কারের সময় দরগাটি মন্দিরের পাশে আবার স্থানান্তরিত করা হয় এবং শিখরটি আবার নির্মাণ করা হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল বব দাস, লেটস গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা এখন এসেছি পাওয়াগড় হিলে। পাওয়াগড় হিলে এই কালীমাতার মন্দিরটা আমরা দেখব। এটা একটা সতীর পীঠস্থান। তো আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি, এই আস্তে আস্তে আমরা চূড়াটা দেখতে পাচ্ছি। আমরা দর্শন করলাম, মাতাজির দর্শন করলাম। এই মন্দিরে আসতে গেলে চম্পানিরতে নামতে হবে। সেই চম্পানির বাস স্ট্যান্ড থেকে আমাদের নিয়ে আসবে রোপওয়ে কাছে। এবার রোপওয়ে দিয়ে আমাদের উঠতে হবে রোপওয়ে স্ট্যান্ডটা। সেই রোপওয়ে স্ট্যান্ড থেকে আমাদের আরও প্রায় 1000 সিঁড়ির ওপরে উঠে আমাদের এই মন্দির দর্শন করতে হবে। তবে খুব একটা ইজি নয় এটা জেনারেল ট্যুরিস্টদের পক্ষে। আমরা অনেক সিঁড়ি উঠে এসে এই মন্দিরটা দর্শন করলাম। এটা একটা সতীর পীঠস্থান। সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল। চলুন এবার আমরা চম্পানির ফোর্ট দেখব। মন্দির দেখা হয়ে গেল, এবার আবার ফেরার পালা। এখন সম্ভবত আরও 20 থেকে 25 মিনিট লাইনে দাঁড়াতে হবে। দেখছি দুর্গম খাদ চারিদিকে। কেবল কার দিয়ে নামছি। মানচি হাভেলি রোপওয়ে বেস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। মানচি হাভেলি পৌঁছে ওখান থেকে আবার বাস ধরে চম্পানির আমরা নিচে নেমে যাব। আঁকা বাঁকা পথ, অপূর্ব ভিউজ। তীর্থযাত্রীরা এখন রথ নিয়ে ওপরে উঠছে, মন্দিরের দিকে যাচ্ছে। পৌঁছে গেলাম চম্পানির। পরের ভিডিওতে আমরা চম্পানির পাওয়াগড় আর্কিওলজিক্যাল পার্ক দেখব, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.